পূর্ব বর্ধমান জেলার বিধানসভা কেন্দ্র আউশগ্রাম তফসিলি জাতি সংরক্ষিত এই আসনে এবারে বিজেপির প্রার্থী কলিতা মাঝি 2021-এর নির্বাচনেও কলিতা মাঝি নির্বাচনে টিকিট পেয়েছিলেন এবং মাত্র 12,000 ভোটে হেরে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন তার কাছে তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 1 লক্ষ ভোট আর কলিতা মাঝি পেয়েছিলেন 88,577 ভোট 2021-এর নির্বাচনে। এবারে নির্বাচনে কি হবে আউশগ্রামে, আমি আজকে সরাসরি একটি ভিডিও আপনাদের কাছে দেখাবো। কলিতা মাঝি কে, বিভিন্ন বাড়িতে কাজ করেন, বাসন মাজেন, 2,000, 3,000, 4,000 টাকা সব মিলিয়ে আয় করেন। সেই মানুষটিকে বিজেপি মনে করেছে যে বিধানসভায় পাঠানো দরকার সরাসরি আউশগ্রাম কেন্দ্র থেকে। প্রবল প্রত্যাশায় আউশগ্রামের মানুষ এবার কি ভোট দিয়ে জেতাবেন কলিতা মাঝিকে, তার কারণ মানুষটি অত্যন্ত সহজ সাদা সিধে সরল জীবনযাপন করেন, এখনও বাসন মাজেন। 2021-এর নির্বাচনে যখন তাকে প্রথম বিধানসভায় পাঠানোর জন্য বিজেপি মনোনয়ন দিয়েছিলেন তখন কেউ প্রত্যাশা করেননি, কিন্তু সেই প্রার্থী সে বছর 88,577 ভোট পেয়েছিলেন। এবারে এসআইআরের পর্বের পর এবারে এত অ্যান্টি ইনকামবেন্সি, এত মানুষের বিরোধিতা, তৃণমূল মানেই চোর, চোর মানেই তৃণমূল। কোনো চোর পশ্চিমবঙ্গে নেই যিনি তৃণমূল নন, আবার কোনো তৃণমূল নেই যিনি চোর নন। ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে যখন ভোটে যাচ্ছে পশ্চিমবঙ্গ 2026-এর নির্বাচন, তখন সেই নির্বাচনে প্রত্যন্ত এলাকা গুসকরা পুরসভার অঞ্চলে থাকেন 195 নম্বর বুথের ভোটার কলিতা মাঝি। গরিবের থেকেও গরিব এই প্রান্তিক মানুষ, তিনি কি বিধানসভায় যাওয়া উচিত? এই চৌর্যবৃত্তির সাম্রাজ্যের মধ্যে দাঁড়িয়ে যদি কলিতা মাঝি বিধানসভায় যান, বিধানসভার গৌরব বাড়ে। চন্দনা বাউরি বিধানসভায় গিয়েছিলেন, বিধানসভার গৌরব বেড়েছে। তৃণমূল কংগ্রেস পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিকদের বিধানসভায় পাঠাতে স্বচ্ছন্দ বোধ করে, কিন্তু বিজেপি বিপরীত মেরিতে দাঁড়িয়ে চন্দনা বাউরিদের বিধানসভায় নমিনেশন দিয়ে বিধানসভায় পাঠান, আবার অন্যদিকে কলিতা মাঝির মতো মানুষকে বিধানসভায় পাঠানোর জন্য ছাড়পত্র দেন। এবার আউশগ্রামের মানুষের হাতে বিচারের ভার, কী হবে সেখানে আমরা নজর রাখবো। কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি কলিতা মাঝির একটি ইন্টারভিউ আপনাদের কাছে দেখাবো, সরাসরি সেই ভিডিওটা দেখুন। দিদি, কলিতা দি, তুমি রাজনীতিতে যে এলে, তোমাকে কে প্রভাবিত করলো বাড়ির থেকে? বাড়ি থেকে আমার শ্বশুর শাশুড়ি। তারা কি বললো? ওরা বলছে একটা যখন দল তোমাকে সুযোগ দিয়েছে সেটা কাজে লাগাও, বা কি সারা জীবন কি বাসন মেজে খাবে, একটা উপরে যাওয়ার ইচ্ছা নেই। আমি কি করে যাবো আমার এই অভাবের সংসারে, আমি কি পারবো এই সংসারে কাজ ফেলে আবার পার্টির সময় দিতে? ওই সে যখন যেমন হবে তখন সেরকম করে নেবো আমরা। আমি 7টা বাড়িতে কাজ করতাম। আচ্ছা, এখনো করছো? এখন 2টো বাড়িতে করি। এখনো 2টো বাড়িতে কাজ করছো? হ্যাঁ। তো তোমার কিরকম মাইনে পাও? আমি 2টো বাড়িতে, একটা বাড়িতে 2200 টাকা পাই, একটা বাড়িতে 2000 প্রায়। তো তারা তোমাকে এখনো সাপোর্ট করেন? প্রচুর সাপোর্ট। তো তাদেরকে তুমি নামাও না, তুমি তাদেরকে মানে ব্যবসা ওটা ওরা বিশাল বড়, ওরা ফিল্ডে আসতে পারবে। তোমাকে কিছু সাহায্য করছে? তারা সাহায্য করছে একদম। ওদের তো ভীষণ খুশি হওয়া উচিত যে তুমি তাদের বাড়িতে বাসন মাজছো, অথচ তারা তোমাকে আজকে এমএলএ হিসেবে দেখছে। দারুণ আনন্দের ব্যাপার। হ্যাঁ, খুব খুব খুশি। আচ্ছা, আর খুশি হয়েছিল, এই খুশি এইভাবেই আমাকে বলেছিল তোমাকে পার্টি যখন একটা দায়িত্ব দিয়েছে পার্টির কাজে ফোকাস করো, আমার বাড়িটা আমরা সামলে নেবো। বাহ, এর চেয়ে আনন্দের তো আর কিছু নেই। তোমার ফোনটা বাজছে, একটু দেখে নাও। ক্যান্ডিডেট আছে, তোমার তো প্রচুর কাজের চাপ। আবার এখনো এই সুযোগটাই দিয়েছে। এই সুযোগটা টিকিট পর 7 দিন কাজে গিয়েছিলাম। আচ্ছা, পাইনি কাউকে। আচ্ছা, ফোনটা ধরো। হ্যালো, একটু ব্যস্ত রয়েছি, আমি পরে কথা বলছি দাদা। হ্যাঁ, কলিতা, একটা কথা বলো, তুমি যে 7 জনের বাড়িতে কাজ করতে, তুমি কি কখনো দিল্লি টিল্লিতে কাজ করতে গেছো? না। আমাদের গ্রামের মেয়েরা তো প্রচুর বাইরে যায়। আমি একটা বাড়ির বউ, আমার 5টা ননদ ছিল। আচ্ছা, আমার যখন বিয়ে হয় তখন 2টো ননদের বিয়ে হয়েছিল, বড়র আর মেজর, আর বাকি 3টে বাড়িতে ছোট ছোট। এইদিকে এদিকে এটা হ্যাঁ, তারপরে 2টো বয়স্ক শ্বশুর ছিল,
2 দেওর আছে, আচ্ছা তাদের বিয়ে হয়নি এখনো। আচ্ছা। আমি একা বড় বউ, ননদের বিয়ে দিতে হবে। কাজ করতে এই আসা উদ্দেশ্য হচ্ছে ননদের বিয়ে দেওয়ার জন্য লোন নিয়েছিলাম, লোন নিয়ে বিয়ে দিয়েছিলাম, কোম্পানি লোন এখন ছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই লোন নিয়ে ননদের ধুম করে বিয়ে দিয়েছি গ্রামে গ্রামে, দেখে শুনে দেখাশোনা। আমি বড়, ও দাদা বড় থাকলে দিতে হবে, লোনটা তো শোধ করতে হবে, আমার তো জমি জায়গা নেই, আমার গতরই ভরসা। সেই লোন নিয়ে বিয়ে দিয়ে এই লোন সপ্তাহে ছিল, মাসে ছিল, এই লোনের জন্য আমি এত বাড়ি কাজ করি। আর ব্যাপারটা হচ্ছে কি যে কাজ তো সব কাজই সম্মানজনক, কাজ হলেই হলো, সেটাই আমার আমাদের। কাজ হচ্ছে আমার কাছে গর্ব। হ্যাঁ, মহাত্মা গান্ধী তো ওটাই বলেছিলেন, যে কোনো কাজ হোক, কোনো কাজই নিচ নয়। হ্যাঁ, তো তোমার যে এই যে মানে বাড়িতে কাজ করে এই সেবা তুমি দিয়ে গেছো, 7টা বাড়িতে করতে এখন 2টো বাড়িতে করো, তার মধ্যে তুমি এমএলএ ক্যান্ডিডেট হলে, তো এটা আমার মনে হয় আমাদের দেশের জন্য, দশের জন্য একটা বিরাট গর্ব। আমরা তো ভাবি টিভি দেখে যে ভালো ভালো জামা কাপড় পরে যারা বড় লোক হয় তারাই সবকিছু নিয়ে আসে, তা তো নয়। তাহলে আমরা এর জন্য মোদিজিকে ধন্যবাদ জানাবো, বলো? একদম। এবং সেই সঙ্গে আমাদের যে রাজ্য সভাপতি শ্রমিক দা, তাকেও ধন্যবাদ জানাবো, যে মানে তোমাকে যে সম্মানটা রেখেছেন। একদম। আগের বার টিকিট দিয়েছিলেন, এবারে নাও দিতে পারতেন, হ্যাঁ, অনেকেই হয়তো চেষ্টা করেছে, কিন্তু তুমি যে এই সাধারণ মেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেই সাধারণ মেয়েকে আজকে তুলে ধরার যে পরিকল্পনা বিজেপির, সেটা আমার মনে হয় আমাদের জন্য ভীষণ গর্বের। এবং আমার মনে হয় যে তুমি বিপুল ভোটে জেতো, এবং যখন তুমি জিতবে তখন তুমি বিধানসভায় গিয়ে যারা আমাদের মানে গৃহ পরিচারিকা, ধরো আমাদের রাজ্যে বা পুরো ভারতবর্ষ জুড়ে হাজার হাজার মেয়ে যারা গৃহ পরিচারিকার কাজ করেন, এই কাজটার যারা করেন তাদেরকে সম্মান, তাদের অধিকার, এবং তারা যেন ইন্স্যুরেন্স পায়, লাইফ ইন্স্যুরেন্স পায়, তাদের মাইনে যেন ফিক্সড হয়, এই যে লেবারটা তুমি দিয়েছো, সেবা দিয়েছো, এইটা আমার মনে হয় তুমি করবে, এটা আমি আশা রাখছি। ঠিক আছে, চলো এবার আমরা একটু ক্যাম্পেইনে বেরোই।